হ্যালো সকল বন্ধুকে একাডেমির আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শুরু করব লুসির কথা থেকে। তো লুসি আফ্রিকা মহাদেশের ইথিওপিয়া। প্রথমেই চলে যাই ইথিওপিয়া কোথায়। এই আফ্রিকা যদি আমরা দেখি তাহলে দেখব এইরকম একটা হর্ন আছে আফ্রিকার। হর্ন অফ আফ্রিকা এখানে এরকম নয়, কিন্তু আমি একটা সাদা মাটা আঁকার চেষ্টা করলাম। তো এই হর্ন অফ আফ্রিকা ইথিওপিয়া, জিবুতি, সোমালিয়া এরকম দেশগুলো আমরা দেখতে পাই। ইথিওপিয়া হচ্ছে এশিয়া আর আফ্রিকার বর্ডারের মধ্যে। ইজিপ্ট যেখান থেকে শুরু হয়ে যাচ্ছে এরকম জায়গা থেকে। তো ইথিওপিয়া ইথিওপিয়ায় পাওয়া গেছে হাদার বলে একটি জায়গায় 1978 খ্রিস্টাব্দে। 1978 খুব কাছাকাছি একটি অস্ট্রালোপিথেকাসের কঙ্কাল, যার কঙ্কালটা 32 লক্ষ বছর আগে একটা ছোট মেয়ের। কঙ্কালটির নাম দেওয়া হয়েছে লুসি। লুসির মস্তিষ্ক অন্যান্য প্রাণীর তুলনায় বেশ বড়সড় ছিল, যদিও ধীরে ধীরে আদিম মানুষের মস্তিষ্ক আরও বড় হতে শুরু করলো। আমি বলেইছি দেহ অনুপাতে মস্তিষ্ক বড় হওয়া কিন্তু মানুষের একটি জয়ের কারণ অন্য পশু পাখিদের ওপর। তো লুসির কথা হলো। এবার আসি আমরা উপমহাদেশে পুরনো পাথরের যুগ। আমরা কিছু জায়গার নামও জানবো এই চ্যাপ্টারে। তো ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকায়। তাছাড়াও এই সোয়ান কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাছাড়াও পাকিস্তানের পাটোয়া মালভূমিতে, হিমাচল প্রদেশের শিবালিক পর্বতের কিছু অঞ্চলে পুরনো কুঠার, হাতিয়ার ইত্যাদি পাওয়া গেছে। এগুলো কিন্তু সব মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? সোয়ান উপত্যকা। সোয়ান উপত্যকা মনে রাখতে হবে। সোয়ান উপত্যকায় কি পাওয়া গেছিল? ভারতের প্রথম পাথরের, সবচেয়ে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছিল। এছাড়াও নাম মনে রাখতে হবে পটোয়া মালভূমির নাম মনে রাখতে হবে। তাছাড়া শিবালিক, হিমাচলের শিবালিকে আছে কিছু সাইটস। এবার হোমো ইরেক্টাস প্রজাতির আদিম মানুষ কিন্তু উপমহাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছিল। কর্ণাটকের হুন্সগি উপত্যকা, রাজস্থানের দিদওয়ানা, মহারাষ্ট্রের নেভাসাতে এই প্রমাণগুলো রয়েছে। এবং মানে এগুলো মনে রাখতে হবে, এগুলো সবই কিন্তু 1 নম্বর 2 নম্বরে চলে আসতে পারে। মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায় 1,30,000 বছরের বেশি আগের মানুষের খুলির পাওয়া গেছে। মধ্যপ্রদেশ হচ্ছে একটা হাব বলা যায়। এই রকম প্রচুর কিন্তু মধ্যপ্রদেশ থেকে পাওয়া যায়। মধ্যপ্রদেশ কিন্তু তোমাদের মনে রাখতেই হবে। মধ্যপ্রদেশে কিন্তু প্রচুর প্রচুর আদিম মানুষের স্মৃতি পাওয়া গেছে। ভারী নিরেট পাথরের হাতকুঠার যারা ব্যবহার করত, তারা খাবার জোগাড় করতো। হান্টার গ্যাদারার নিজেদের খাবার বানাতে পারতো না। আমরা আগেই বলেছি ভারী পাথর কিন্তু ব্যবহার হতো পাথরের একদম শুরুর যুগগুলোয়। তারপর কিন্তু আস্তে আস্তে সেগুলো ছোট এবং ধারালো হয়ে যায়। তাহলে কি হলো? এই যখন ভারী পাথর ব্যবহার করতো তখন তারা শিকার করতো, ফলমূল জোগাড় করতো এবং তাতেই ওরা পেট ভরাতো। তারপর আস্তে আস্তে তারা একসাথে একটা সমাজ গড়ে তোলে, গুহায় থাকতে শুরু করে। তারপর পাথর আস্তে আস্তে ছোট হতে থাকে, ধারালো হতে থাকে, ওজন কম হতে থাকে। তারা দল বেঁধে পশু শিকার করার তালিম নিতে শুরু করে। তারা জামা কাপড় পরতে শুরু করে। এই 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 জিনিসগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের আবার বলছি দিতে পারে, একটি বড় প্রশ্ন দিতে পারে 3 থেকে 5 নম্বরের। এই মানুষ কিভাবে, এই মানুষের ইভলিউশনগুলো হলো, আজকের মানুষে কিভাবে এলো। তো কিছুদিন পরে তারপর থেকে ওরা
পশু পাখি চামড়া পড়তে শুরু করলো, তারপর পশু পালন করতে শুরু করলো, তারপর আস্তে আস্তে নিজেদেরকে একটু নদীর কাছে থাকতে শুরু করলো, যাতে খাবার প্রচুর পাওয়া যায় এবং একটা সমাজ গড়ে তোলা যায়, যাতে জলের কোনো কম না হয়। ভীমবেটকার সম্বন্ধে কিছু কথা দিয়েছে। ভীমবেটকা তোমরা চাইলে যেতে পারো, ভারতের মধ্যপ্রদেশে খুব সুন্দর জায়গা একটি ভীমবেটকা। তো ভীমবেটকায় গেলে প্রচুর গুহা দেখতে পাবে এবং গুহা মানবের আঁকা ছবি অবধি আছে তাতে। এই ভীমবেটকার গুহার ছবি দেখানো হয়েছে। এই দেখো, শিকার করার ছবি আঁকা হয়েছে এখানে। দারুণ, মানে তখনকার দিনে ছবি আঁকা ভাবাই যায় না, কিন্তু আমাদের আদিম মানুষরা কিন্তু এগুলো করে গেছে। 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকার বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায় সাঁচির কাছেই। এই গুহাগুলোতেই পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষেরা থাকতে শুরু করে। গুহার দেওয়ালে তাদের আঁকা ছবি পাওয়া গেছে, এই রকম ছবির নিদর্শন বইতে দেওয়া হয়েছে। তাছাড়া তারা পাখি, মাছ, কাঠবিড়ালি এদের ছবিও এঁকে গেছে। এছাড়া দেখা গেছে যে মানুষ দল বেঁধে শিকার করতে গেছে এবং তাদের কারো কারো মুখে মুখোশ এবং হাত পায়ে গয়না। অনেক সময় মানুষের সাথে কুকুর অবধি দেখা গেছে। তখন কিন্তু কুকুরদের যে আদিম প্রজাতিরা ছিল অনেকটা নেকড়ের ধরনের ছিল, তারা পোষা ছিল না, কিন্তু ততদিনে মানুষ কুকুরকে পোষ মেনে ফেলেছে। ছবিগুলিতে রং ব্যবহার করা গেছে, যেরকম সবুজ, হলুদ, কিন্তু বেশিরভাগ দেখা গেছে সাদা এবং লাল রং। আচ্ছা, হুন্সগি উপত্যকা সম্বন্ধে কিছু কথা দিয়েছে, এগুলো পরীক্ষায় কিন্তু আসে। কর্ণাটকের গুলবর্গা জেলার উত্তর পশ্চিমে হুন্সগি উপত্যকার ইসামপুর গ্রাম, তার পাশ দিয়ে বয়ে গেছে কাথটা হাল্লা খাল। 1983 খ্রিস্টাব্দে মাটি খুঁড়ে সেখানে পাওয়া গেছে পাথরের যুগের হাতিয়ার। তো 1983 খ্রিস্টাব্দে আর কি হয়েছিল? ভারত প্রথম বিশ্বকাপ জিতেছিল ক্রিকেটে। ওইগুলো আজ থেকে, সেই হাতিয়ারগুলো আজ থেকে 5 থেকে 6 লক্ষ বছর আগেকার। এর বেশিরভাগই হাত, কুড়ুল, ছোঁড়া, চাঁচুনি জাতীয়, মানে ধারালো, তুলনামূলকভাবে ধারালো। অনেকের মতে হুন্সগি পাথরের হাতিয়ার তৈরি হতো হুন্সগিতে। খালের জল, নানা রকম বন্যজন্তু ও গাছপালা ওই অঞ্চলে ছিল, সম্ভবত সেই জন্যই আদিম মানুষরা বেছে নিয়েছিল শিকার এবং জল আর ফলমূল। এই তিনটে পেলে আদিম মানুষরা সেখানে বসবাসযোগ্য একটি সমাজ তৈরি করে ফেলত। পাথরের হাতিয়ার তৈরির পদ্ধতিতে খুব ধীরে ধীরে বদলে যাচ্ছিল, এগুলো আমরা আগে দেখেছি। হালকা হচ্ছিল, ছোট হচ্ছিল, ধারালো হচ্ছিল, শিকার করার জন্য খুব সুবিধা হচ্ছিল মানুষের। তো বড় পাথরের গায়ে আঘাত করে করে কোনাচে অংশগুলো বার করা হতো, যেরকম করে আমরা এখনও শান দিয়ে থাকি অনেক সময়, সেরকম তারাও দিত। তো এই পুরনো পাথরের যুগের পর্বকে আলাদা করে এই নতুন পাথরের যুগগুলো পাথরের ব্যবহার দিয়েই। পুরনো পাথরের যুগে কি হতো? মোটা ভারী পাথর ব্যবহার করা হতো, কিন্তু পরেরকার দিনে ধারালো, হালকা, ছোট এরকম পাথর ব্যবহার করা হতো, যাতে মানুষের আরও বেশি সুবিধা হতো কাজ করতে। এবং সেই পাথরের যুগের শেষ অবধি আমরা ছুরিকেও দেখতে পাই, ছুরির ব্যবহার, মানে মানুষ পাথর ঘষে ঘষে ছুরি অবধি বানিয়ে ফেলেছে। এবং পাথরের যুগ যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকেই আমাদের কিন্তু ধাতুর যুগ শুরু হচ্ছে। তো এই যে ছুরির মতো যে পাথরগুলো, সেটাই কিন্তু ট্রানজিশন হয়ে পরে এখনকার দিনের যে আমরা ছুরি ব্যবহার করি সেই ছুরি হচ্ছে। এখানে দেখো টরোর কথা বলা হয়েছে। ইউরোপের স্পেনে একটি পাহাড়ি এলাকা হলো আলতামিরা। আলতামিরার কিছু প্রাচীন গুহার খোঁজ পাওয়া গেছিল। এক প্রত্নতাত্ত্বিক তার ছোট মেয়েকে নিয়ে এই গুহাগুলো দেখতে গিয়েছিলেন।
প্রত্নতাত্ত্বিক মানে হচ্ছে যারা আর্কিওলজিস্ট মানে যারা তোমার ভূমি থেকে কিছু খুঁড়ে প্রাচীন জিনিস বার করে এবং তারা এই জিনিসে এক্সপার্ট হয়। তো সেই প্রত্নতাত্ত্বিক তার মেয়েকে নিয়ে এই গুহাগুলো দেখতে গিয়েছিলেন এবং তার হাতে ছিল একটি আলো। তো মেয়েটি চিৎকার করে উঠলো, টরো টরো। টরো মানে হচ্ছে ষাঁড়, বুল। তো স্পেনে অ্যাকচুয়ালি ষাঁড়ের খেলা, বুল ফাইট খুব দেখা যায়, এখনও অবধি স্পেনে হয়। ইউটিউবে ভিডিও আছে, কিন্তু আমি রেকমেন্ড করবো না, কারণ মানে পশু অত্যাচার এক ধরনের। তো সেই মেয়েটা দেখতে পেয়েছিল একটা বড় ষাঁড়ের ছবি দেওয়ালে, প্রায় 50 থেকে 30,000 বছর আগেকার গুহাবাসী মানুষের আঁকা। তো আমরা ফিরে আসি উপমহাদেশে, মাঝের পাথরের যুগ। এই মাঝের পাথরের যুগ হচ্ছে, আমরা কত সাল দেখেছিলাম, আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 থেকে খ্রিস্টপূর্ব 8,000 বছর অবধি। এই মাঝের পাথরের যুগগুলো এখানে কি বলা হয়েছে? উন্নত হাতিয়ার বানানো হয়েছিল অবশ্যই। ছুরিগুলো আগের থেকে অনেক বেশি ছোট এবং ধারালো হয়েছিল, আস্তে আস্তে ছোট হয়ে এসছে, পাথরের জিনিস কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে এসছে। আনুমানিক আমরা সময়ের কাল দেখেছি, উপমহাদেশে আবহাওয়া গরম হতে শুরু করে। আমরা এমনি ইকুয়েটরের খুব কাছে থাকি, নিরক্ষরেখা, তো আমাদের সেজন্য গ্রীষ্মকাল অনেক বেশি পীড়াদায়ক কম্পেয়ার্ড টু আমাদের ইউরোপ, রাশিয়ার থেকে। আমাদের গ্রীষ্মকাল অনেক বেশি লম্বা ওদের থেকে, কিন্তু সেই জন্য ভালো হচ্ছে আমাদের শস্য শ্যামলায় আমরা ভরা ওদের তুলনায়। তো আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 অব্দ নাগাদ উপমহাদেশে আবহাওয়া গরম হতে শুরু করে। ফলে আগের গরম হাওয়া মানুষের থাকার জন্য ভালো হতে শুরু করে। মাঝের পাথরের যুগের ছোট হাতিয়ারগুলি গাছের ডালপালার সঙ্গে জুড়ে গেঁথে নেওয়া হয়েছিল। এবার আমরা দেখি উত্তরপ্রদেশের সরাই নহর রাইতে দুদিকে ধারওয়ালা ছুরি পাওয়া গেছে। তাছাড়া হাতের তীরের ফলাও আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন বন্য পশুর হাড় পাওয়া গেছে, তার মানে শিকার হয়েছে তারা, এবং পশুর মাংস ঝলসানো এবং আগুনের ব্যবহার হতো, কারণ আগুন ততদিনে আবিষ্কৃত হয়ে গেছে। কি অদ্ভুত না, একজন আবিষ্কার করলে আগুন, তারপর সেই আবিষ্কার পুরো ছড়িয়ে গেল সমস্ত মানব জাতির মধ্যে। এবার অনেক জায়গায় কি হয়েছে, ভেড়া, ছাগল জাতীয় কোনো পশুর হাড় পাওয়া যায়নি। তার থেকে মনে হয় আদিম মানুষ তখনও শিকারী ছিল। সরাইনহর রাইতে জাঁতার মতো যন্ত্র দেখা গেছে। শস্যদানা গুঁড়ো করতে এই জাঁতা ব্যবহার করা হতো। তবে সেখানে মানুষের বনের শস্য এনে জাঁতায় পিষত, কিন্তু তারা কিন্তু খাদ্যশস্য উৎপাদন করতে পারতো না। তার মানে তারা নিয়ে আসতো, কিন্তু তারা উৎপাদন করতে পারতো না। তখনও এই চাষাবাদ শুরু হয়নি, কিন্তু তারা শস্য নিয়ে আসতে শুরু করে দিয়েছে। এই শস্যই হয়তো কোনো জায়গায় পড়েছিল, সেখান থেকে বীজ হয়েছে, সেখান থেকে গাছ হয়েছে, এবার মানুষ দেখে চমকে গেছে, আরে এরকমও হতে পারে। তো সেইভাবেই আশা করি চাষাবাদ শুরু হয়েছিল, বীজ থেকে। মানুষ বীজ অবজার্ভ করেছিল, মানুষ দীর্ঘদিন সেই বীজ প্রত্যক্ষ করেছিল, এবং সেরকমই কোনো একটা সময় মানুষ আবিষ্কার করেছিল যে বীজ থেকেও গাছ হয়, এবং সেই গাছ পরে খাওয়ার কাজে লাগানো যায়। এবং মানে আমরা দেখতে পাই যে এখানে গবাদি পশু এবং কুকুরের হাড়ও রয়েছে, কিন্তু তাদের দেহে হাড়ে আঘাতের কোনো চিহ্ন নেই। তার মানে তাদের মারা হয়নি, তার মানে তারা মানুষের সাথেই থাকতো তখন। কারণ পশুপালনের ফলে খাবার এবং দুধের একটা পার্মানেন্ট সোর্স পাওয়া গেছিল, যেখান থেকে মানে সর্বক্ষণ উৎপাদন হতো। আরেকটি জিনিস কি আমরা দেখতে পাচ্ছি এখানে,
কুমোরের চাকা ব্যবহার তখন কিন্তু শুরু হয়নি। এখানে ছবি দেওয়া রয়েছে কুমোরের চাকার, কিন্তু লেখা রয়েছে কুমোরের চাকার ব্যবহার কিন্তু তখন শুরু হয়নি। এবং সত্যি সেটা অ্যাকচুয়ালি আমরা পরে পড়ব, হরপ্পা এবং মহেঞ্জোদড়ো কিন্তু এই কুমোরের চাকার জন্য খুব পৃথিবী বিখ্যাত ছিল। এবার আসি উপমহাদেশে নতুন পাথরের যুগ। তার আগে আচ্ছা বাগড়ের কথা শেষ করে নিই। তো রাজস্থানের বাগড়ে আদিম মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে। একেবারে প্রথম দিকে বাগড়ের বাসিন্দারা শিকার করেই খাবার জোটাতো, কিন্তু পশু পালনের কথাও তাদের জানা ছিল। অনেক পশুর হাড় পাওয়া গেছে সেখানে, সেগুলো অনুমান করেই পরের দিকে গৃহপালিত পশুর সংখ্যা বেড়েছে, সেগুলো দেখেই আমরা জানতে পারি। পাশাপাশি কমতে থেকেছে শিকারের সংখ্যা। যদি সাথেই থাকে তাহলে শিকার করার কোনো দরকারই নেই। অর্থাৎ বাগড়ের মানুষ কিন্তু ধীরে ধীরে গৃহপালিত পশুর গুরুত্ব বুঝতে পেরেছিল, এবং সেভাবেই বাগড়ের শিকার এবং পশুপালন দুই চলত। আদিম মানুষের ইতিহাসের এই নতুন পাথরের যুগ কেমন ছিল সেটা দেখব। আস্তে আস্তে উন্নত হয়েছে, আরও ছোট হয়েছে, আরও বেশি ধারালো হয়েছে, আরও বেশি হালকা হয়েছে। এই তিনটে পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে। এক হচ্ছে হালকা, ওজন কমেছে। দুই হচ্ছে ধারালো। তিন হচ্ছে ছোট। এই তিনটে পয়েন্ট কিন্তু আমরা মনে রাখব। নতুন পাথরের যুগে শিকার করতে এবং পশু চড়াতে ছেলেরা দল বেঁধে যেত, মেয়েরা বাচ্চাদের দেখাশুনো করতো। এগুলো কিন্তু সব কিছু জানা গেছে গুহা চিত্র থেকে। এবং ফলমূল জোগাড় করতো তারা। এভাবেই গাছপালা দেখতে দেখতে মেয়েরা বুঝতে পারলো কীভাবে বীজ থেকে চারা গাছ হয়, চারা গাছ থেকে বড় গাছ, এবং শুধু খাবারের খোঁজ নয়, খাবার তৈরি করতে শিখলো তারা। এবং মানুষ শিখলো কৃষিকাজ শুরু হওয়ার ফলে কৃষিকাজ কিন্তু তাহলে মনে রাখতে হবে কোথায় শুরু হয়েছিল, উপমহাদেশের নতুন পাথরের যুগে কৃষিকাজ শুরু হয়েছিল। তো চাষবাস কথারই অর্থ আজও ব্যবহার করা হয়। এবং কৃষিকাজ কি করলো, খাদ্য নিশ্চিত করলো। শিকারের মতো অনিশ্চিত না, শিকার পাওয়া গেলেও পাওয়া যেতে পারে, কিন্তু এই চাষাবাদ করলে কিন্তু সবসময় তারা খাদ্য পেত। যেরকম বাঘ আমরা দেখতে পাই, বাঘ কিন্তু 10টায় ধরে নেওয়া যায় একটা শিকার করতে পারে, বাকি 9টা বাঘের ফসকে যায়। কিন্তু বাঘ যদি চাষাবাদ করতে জানতো তাহলে কি আর বাঘের ফসকাতো শিকার? বাঘ যখন খুশি ধান কাটতো, তারপর রান্না করে খেত। সেটাই মানুষকে অনেক বেশি এগিয়ে দিয়েছে এই ছোট ছোট জিনিসগুলোই। তো চাষ করার ফলে পশুপালনও সহজ হয়ে গেল। এবার মানুষও যাযাবর মানুষও আর ঘুরে বেড়ানো বন্ধ করলো। ধীরে ধীরে তারা স্থায়ী বসতি তৈরি করলো এমন জায়গায় যেখানে জল পাওয়া যায় কৃষির জন্য। তো শিকার ও পশুপালন আরও বেশি বাড়তে শুরু করলো, এবং শিকার ও পশুপালন করে যা পাওয়া যেত তারা কিন্তু গোষ্ঠীর মধ্যে ভাগ করে নিত। তার মানে কি, সমাজ একটা তৈরি হলো। তাই সেই সমাজে ভেদাভেদ সেরকম কিছু ছিল না। তুলনায় কৃষি সমাজ ছিল অনেক বেশি জটিল। যে সমাজে জমি ও ফসলের সমান ভাগাভাগি ছিল না, আর পাশাপাশি কৃষিতে বাড়তি ফসল ফলানো যেত, তাই সবাইকে নিজের পেট চালানোর জন্য কিন্তু চাষ করতে হতো না। ফলে কৃষির বদলে অনেকেই কারিগর ইত্যাদি কাজ শুরু করলো। আস্তে আস্তে আমরা দেখতে পাই এখানে কাজগুলো কিন্তু ভাগ হতে শুরু করলো। আগে কি ছিল, একদল একদল শিকার করে আনবে, আর একদল ফল জোগাড় করে আনবে, একদল বাচ্চাদের দেখবে। এখানে কিন্তু আরও বেশি কাজ তৈরি হতে শুরু করলো। কারিগর এলো, পশুপালন করে যারা তারা এলো, আরও অনেক বেশি। এইগুলো তো ছিলই, আরও অনেক কিছু
এর সাথে যোগ হলো। এবার আমরা দেখছি যে মানুষের থেকেও কিন্তু অনেক বেশি শক্তিধর প্রাণী রয়েছে, এবং মানে তারা অনেক বেশি শক্তিশালী প্রাণী ছিল, কিন্তু সেই সকল প্রাণী কিন্তু একসময় কোথাও না কোথাও হারিয়ে গেছে। এখনও মানে বলবানের দিক দিয়ে মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী আছে, কিন্তু মানুষ বুদ্ধির জোরে সবাইকে হারিয়ে দিয়েছে। এই যেমন ডাইনোসর কিন্তু হারিয়ে গেছে পৃথিবীর থেকে, কিন্তু একটা আরশোলা কিন্তু সেই যুগেও কিন্তু আরশোলা ছিল, কিন্তু আরশোলারা আজও অবধি টিকে আছে। সেরকম মানুষও তাদের মধ্যে একটা। তো সেই টিকে থাকার জন্য মানুষের এই উন্নতি, বুদ্ধির সাহায্যে যে উন্নতি, সেটা কিন্তু মানে সর্বাংশে দায়ী। এবার আমরা দেখছি যে এই মানুষের যে একাগ্রতা, মানুষের যে বুদ্ধি, সেটা মানুষের সংস্কৃতিকেও অনেক বেশি সাহায্য করেছে। নাচ, গান, পোশাক ইত্যাদি তো রয়েছেই, কিন্তু সংস্কৃতি যেটা সবচেয়ে বেশি মানুষকে সাহায্য করেছে সেটা হচ্ছে একসাথে সঙ্ঘবদ্ধ হয়ে থাকতে, মানিয়ে নিয়ে। এবার সংস্কৃতি থেকে সভ্যতা হলো আলাদা। আমরা এই পরের চ্যাপ্টারে সভ্যতা নিয়ে অনেক কথা বলবো, এই কী করে বড় বড় সভ্যতাগুলো তৈরি হলো নদীর পাশ দিয়ে। তো আমরা এখানেই চ্যাপ্টারটা শেষ করছি, কিন্তু এইখানে এই মানচিত্রগুলো দেখো, এই গঙ্গা যেখানে বয়ে গিয়েছে বঙ্গোপসাগরে, এখানে রয়েছে অনেক, দেখো আমরা বলছি গঙ্গা যেখানে মার্ক করা রয়েছে, এখানে কিন্তু আমাদের প্রিয় কলকাতা সবার। তো এই ম্যাপগুলো মনে রাখো। আমরা কিন্তু এই গঙ্গার দিকে খুব একটা বেশি সভ্যতা আমরা দেখব না। আমরা ভারতের সভ্যতা বলতে যা বুঝবো তার প্রাধাংশই কিন্তু এই সিন্ধু সভ্যতা, যেখানে অনেকটাই তার পাকিস্তানে, এখনকার দিনে পাকিস্তানে চলে গেছে। এই সিন্ধু নদীর আশেপাশে কিন্তু আমরা প্রচুর মানে মানুষের বসতি দেখব, যাদের প্রধান হচ্ছে মহেঞ্জোদারো এবং হরপ্পা, যাদের কথা আমরা পড়ব। এছাড়াও এই যে নর্মদা তাপি এখান দিয়ে বয়ে গেছে, নর্মদার একটু বড় তাপির থেকে। তো এখানে কিন্তু আমরা ভীমবেটকার কাছাকাছি কিন্তু দেখতে পাবো এই নর্মদা তাপিকে। তো এই প্রধান কথা, এই অধিকাংশ সভ্যতাই কিন্তু আমরা দেখতে পাবো এই সিন্ধুর আশেপাশে, কিছু দেখতে পাবো রাজস্থানে, এই লুনি নদীর আশেপাশে। তখন আরও হয়তো অনেক নদী ছিল, ইভেন লুনিও সর্বাংশে নদী নয়, লুনি বেরিয়ে আসতে পারেনি, লুনি কিন্তু ঢাকা পড়ে গেছে একটা টাইমের পর। যাই হোক, সেটা আমরা ভূগোলে বেশি ভালোভাবে পড়ব। তো এই সিন্ধু এবং তার 5টি তার শাখা কিন্তু প্রচুর সাহায্য করবে সিন্ধু সভ্যতাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখানে আমরা দেখতে পারি কান্দাহার, কাবুল, এগুলো হচ্ছে এখনকার দিনে আফগানিস্তানে। কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী। পেশোয়ার, আরও অনেক জায়গা দেখতে পাবো যেগুলো কিন্তু সিন্ধু সভ্যতার অংশ ছিল এককালে। তো এই রকম জায়গাতেই আমরা কিন্তু আজকের চ্যাপ্টার শেষ করছি। কিন্তু এই মানচিত্রটা একদম মাথায় রেখে দেবে, মুখস্থ কিচ্ছু করতে হবে না, মুখস্থ দেখতে দেখতে হয়ে যাবে, মুখস্থ করার দরকার নেই, কিন্তু এইটা বারবার দেখার চেষ্টা করবে। এখানে এই ছবিতে দেখতে পাচ্ছি আমরা ভীমবেটকা, এই দ্বিতীয় ছবিটায় রয়েছে ভীমবেটকা, বাগড়, এরকম জায়গাগুলো। এখানে মোটামুটি সমস্ত বসতি দেয়া রয়েছে। এই কোথায় কোথায় এই ছোট ছোট বসতিগুলো দেখা যাচ্ছে, একদম প্রত্যেকটাই দেখবে একদম নদীর পাড়ে। তো এখানে আমরা একটু একটু করে সলভ করার চেষ্টা করব আজকেই। তো আদিম মানুষ প্রথমে কি করেছিল? খুব সোজা, কাঁচা মাংস, ফলমূল খেয়েছিল।
দু নম্বরটা, আদিম মানুষের প্রথম হাতিয়ার কীরকম ছিল? ভোঁতা পাথর, অফকোর্স ভোঁতা পাথর আমরা পড়েছি, সবচেয়ে প্রাচীন পাথরীয় যুগে ভোঁতা পাথর ছিল তখন। এবার আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার আগুন। আগুন মানুষকে আপামর বদলে দিয়েছিল চিরকালের জন্য। এবার আমরা আসি পরের গুলোতে। তো কৃষিকাজ শুরু হয়েছিল নতুন পাথরের যুগে, আমি বারবার বলেছি মনে রাখতে। পশুপালন শুরু হয়েছিল মাঝের পাথরের যুগে। ভীমবেটকা হয়ে গেছে, কৃষিকাজ হয়েছে নতুন পাথরের যুগে, পশুপালন হয়েছে মাঝের পাথরের যুগে, ভীমবেটকা চলে গেছে মধ্যপ্রদেশে, আর হুঁসগি কিন্তু কর্ণাটকে। এই চারটে আমরা করে নিলাম। এবার আমরা লিখতে পারি, এবার আমরা এইগুলো আমরা করব না, এগুলো আমরা জাস্ট মুখে মুখে আলোচনা করব। আদিম মানুষ কেন যাযাবর ছিল? যাযাবর থাকার প্রধান কারণ হচ্ছে শিকার, খাবার দাবার। তারা তো যে ধরো গাছপালায় ফল শেষ হয়ে গেল, শিকার করার জন্য পশু শেষ হয়ে গেল, তখন মানুষ যাযাবর হয়েছে, অন্য জায়গায় গেছে, সেখানকার খাবার খেয়েছে, সেখানকার খাবার ফুরিয়ে গেলে আবার পরের জায়গায় গেছে, এরকম। আগুন জ্বালাতে শেখার পর মানুষের কি কি সুবিধা হয়েছে? প্রধান সুবিধা হচ্ছে খাবার ঝলসে খাওয়া শিখেছে মানুষ। এছাড়াও কি হয়েছে? সমস্ত প্রাণীর উপর জয় এনে দিয়েছে এই আগুন আবিষ্কার। আগুন আবিষ্কারের প্রধান যে সুবিধা হচ্ছে যে আর একটা, সেটা হচ্ছে যে আগুনকে দিয়ে আমরা বাকি পশু পাখিদের ভয় দেখিয়েছি, দূরে রেখেছি। এটা হচ্ছে কারণ, আর তো কেউ আগুনের কথা মানে আগুনের থেকে ভয় পায় বাকিরা। আদিম মানুষ কেন জোট বেঁধেছিল এবং তার ফলে কি কি লাভ হয়েছিল, এটা অলমোস্ট পুরো চ্যাপ্টারটাই আমরা এর ওপর বেস করে, যে তারা কেন জোট বেঁধেছিল। জোট বাঁধার প্রধান কারণ হচ্ছে বড় বড় শিকার করা, একসাথে ভালো থাকা, এবং তোমরা বলতে পারো যে মানে ওরা কিন্তু অনেক কাজে ফোকাস করতে পেরেছিল একসাথে জোট করে থাকার জন্য। সবাই যদি চাষাবাদ করতে আলাদা করে, তাহলে বাকি কিছু আবিষ্কারই হতো না কোনোদিন। তো একদল গেছিল চাষ করতে, একদল বাচ্চা মানুষ করতে গেছিল, একদল ফলমূল জোগাড় করতো, একদল পশুপালন করতো, এরকম আরও অনেক কাজে ওরা ভাগ করে নিয়েছিল, বয়স অনুযায়ী, তাদের জেন্ডার অনুযায়ী, তারা পুরুষ না মহিলা সেই অনুযায়ী কিন্তু প্রচুর কাজে কিন্তু তারা নিজেকে ভাগ করতে পেরেছিল। তাছাড়াও মানুষের কি হয়েছিল? মানুষ সাংস্কৃতিক প্রচুর সুবিধা পেয়েছিল, এবং ভবিষ্যতে যে সভ্যতাগুলো তৈরি হয়েছিল তার মূল কারণ হচ্ছে এই মানুষের জোট বেঁধে থাকা। তো আজকে আমরা ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী চ্যাপ্টারে। তখনকার মতো তোমরা এগুলো সলভ করে নাও, আরও প্রচুর যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলোর জন্য তৈরি হয়ে নাও। এখানে অনেক ছোট প্রশ্ন আমি বলেই দিয়েছি, ওগুলো তৈরি করো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।